নমস্কার। বাংলাদেশ এই মুহূর্তে সবথেকে বড় চর্চার বিষয়। যে বাংলাদেশে প্রায় ১.৫ বছর ধরে যেখানে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ পরিচালনা করছিল, মোহাম্মদ ইউনূস সরকার চালাচ্ছিল, সেই বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি ইলেকশন হয়ে গেল এবং এই ইলেকশনের পর কিন্তু এক এক করে বড় বড় তথ্য সামনে আসা শুরু হলো। বাংলাদেশের দায়িত্ব নিয়েছে তারেক রহমান। হয়তো সাম্প্রতিক সময়ে সব থেকে বড় একটা ঘটনা তিনি কিন্তু ঘটিয়ে দিলেন। কি করলেন? তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে, হ্যাঁ ঠিকই শুনছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে। আর এরপর বাংলাদেশে যে জামাতপন্থীরা ছাত্রনেতারা ছিল, যারা একটা সময় ভারত বিরোধিতাকে তাদের প্রচারে প্রধান হাতিয়ার বানিয়ে দিয়েছিল, তারা এখন তেলে বেগুনে জ্বলে উঠছে। ভারত বিরোধী রাজনীতি করে যাদের উত্থান, যারা ভেবেছিল ভারত বিরোধিতা করে ভোটে জয়লাভ করে নেবে, বাংলাদেশে সেই মানুষরা সেই ভারত বিরোধিতা করা মানুষগুলোর ওপর মুখের ওপর যোগ্য জবাব দিয়ে দিয়েছে, আর তারা সেই মানুষগুলো মুখ থুবড়ে পড়েছে। এবং বাংলাদেশে যে খালেদা জিয়ার পার্টি এবং তার বড় ছেলে তারেক রহমান এমন একটা চাল দিয়েছেন যা বাংলাদেশের ছাত্র নেতাদের রাজনৈতিক কেরিয়ার এখন বড় প্রশ্নের মুখে দিয়ে পড়েছে। কি এমন ঘটনা ঘটেছে? কারণ এতগুলো কথা আমি বললাম কারণ প্রত্যেকটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশ কয়েকটা দিন আগে পর্যন্ত ভারতকে তাদের নানান রকম ভারত বিরোধী নেগেটিভ কথাবার্তা বলছিল, আজ ভোটে নির্বাচন হওয়ার পর এই তারেক রহমান সে কি করলেন? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন। এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে নরেন্দ্র মোদী তিনি কি সত্যিই বাংলাদেশ যাবেন তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে, নাকি প্রতিবারের মতো যেটা দেখা যায় যে আমন্ত্রণ করা সত্ত্বেও নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। সাধারণত নরেন্দ্র মোদী দেখা যায় যে কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কিন্তু যান না। এর আগেও বহু দেশের এই ধরনের অনুষ্ঠান হয়েছে, তিনি কিন্তু যাননি। সেখানে নীতিন গডকরি বা এস জয়শঙ্কর বিদেশি মন্ত্রী, ঠিক আছে, গিয়েছেন ভারতের প্রতিনিধি হিসাবে। কিন্তু নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে তারেক রহমানের স্পষ্ট একটা বার্তা সকলকে দিয়ে দিলেন। ভারতের সঙ্গে ভাই ভালো সম্পর্ক রেখে বাংলাদেশের ভবিষ্যতে জিও পলিটিক্সের খেলাটা বদলে দিতে চাইছেন এবং জিও পলিটিক্স মজবুত করা, সেটাই হয়ে গেছে তারেক রহমানের প্রধান কাজ। আর্টিকেল কি বলছে দেখুন, যে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী, ভারত বাংলাদেশ সোনালী অধ্যায়ের সূচনা? প্রশ্ন এটাই। কারণ তারেক রহমান বুঝে গেছেন যে ছাত্র নেতারা ভারত বিরোধিতা করেছিল, তাতে বাংলাদেশে কিছু ডেভেলপ হয়নি, বরং বাংলাদেশে অনেকটা ক্ষতির মুখে দিয়ে গেছিল, সেটা কিন্তু আগে থেকেই বুঝে গেছে। এবং রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে ভারত বাংলাদেশ সম্পর্ক যদি দেখেন আপনারা, যখন থেকে শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে তখন থেকে কিন্তু শেখ হাসিনা ভারতপন্থী ছিলেন এবং উন্নয়ন এবং আন্তর্জাতিক সমর্থনের জন্য ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে দেখতেন। ভারত দিয়েছেন ডিপ্লোম্যাটিক সাপোর্ট বাংলাদেশকে, ভারত দিয়েছেন অর্থনৈতিক সাহায্য, কারণ বাংলাদেশের ইকোনমি বারবার ডাউন হয়ে গেছিল, ভারত নানান রকমভাবে হেল্প করেছে। হ্যাঁ, লাইন অফ ক্রেডিট সেটাও দিয়েছে, সামরিক এবং কৌশলগত সাহায্য ভারত সেটাও করেছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে মানুষ ভুলে গেছে শেষ 1 বছর বাংলাদেশ কিভাবে ভারত বিরোধিতা বা ভারত বিমুখতা, ঠিক আছে, তারা কিন্তু করেই গেছে। তাই তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশ পিছিয়ে পড়বে, অতএব ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই হবে। এটা কিন্তু তারেক রহমান কিন্তু বুঝে গেছে নির্বাচন জয়লাভের পর। কিন্তু অর্থনৈতিক বাস্তবতা যদি দেখি আমরা, যে বর্তমান এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মানে মারাত্মক লেভেলে দুর্বল। কিছুদিন আগেও আপনারা দেখেছিলেন যে ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশে পেঁয়াজের দাম 280 থেকে 420 টাকা পর্যন্ত হয়ে গেছিল।
অর্থনীতি ভেঙে পড়েছিল, বস্ত্র শিল্পের মারাত্মক লেভেলে ক্ষতি হয়েছে। কারণ কাপড় তৈরি করার যে বাংলাদেশে বেশিরভাগ অর্থনীতির মেন ইনকাম হচ্ছে বস্ত্র শিল্প। তারা বস্ত্র বানিয়ে বিদেশে বিভিন্ন মার্কেটে বিক্রি করে, এবং তার যে কাঁচা মাল, বস্ত্র তৈরি করা, জামা কাপড় তৈরি করে যে কাঁচা মাল, এই দুটো বাংলাদেশ নেয় ভারত এবং চীন থেকে। তো ভারত থেকে বন্ধ হয়ে গেছিল, বাস বস্ত্র শিল্পে মারাত্মক সমস্যা দেখা গেছিল। এবং বাংলাদেশে নীতিগত সমস্যা তো রয়েছে, কারণ বাংলাদেশে দেখা যায় যে ব্যাংকগুলো, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সে তো বাংলাদেশকে বলেই দিয়েছিল যে আর কিছু লোন দিলে কিন্তু বাংলাদেশকে তারা দেউলিয়া ঘোষণা করে দেবে। সেই খবরটাও আমরা দেখেছিলাম। তাই ভারতের সাথে যেমন করে হোক সম্পর্ক মজবুত করে অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠন করতে চাইছে এই তারেক রহমান। অপর দিক থেকে যদি দেখি, চীন এবং পাকিস্তানের প্রভাব জিও পলিটিক্যালে মেন কেন্দ্রবিন্দু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। কি হয়েছে শেষ এক বছর, যদি আপনারা খুব ভালোভাবে নোটিশ করেন, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর চীন এবং পাকিস্তানের প্রভাব সব থেকে বেশি বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে। পাকিস্তানে আইএসআই নেটওয়ার্ক মারাত্মক লেভেলে অ্যাক্টিভ হয়ে যায় পুরো বাংলাদেশের মধ্যে। তুরস্ক পাকিস্তানের মধ্যে মেগা ডিল হয়ে যায়। করাচি এই থেকে চট্টগ্রাম যোগাযোগ বৃদ্ধি হয়, মারাত্মক লেভেলে যোগাযোগ শুরু হয়ে যায়। চীনের প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, এবং এইটা বলা হয়ে থাকে সেন্ট মার্টিন দ্বীপ নাকি চীনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তার আশেপাশে আমেরিকার সেনা ঘুরছে। এগুলো সত্যি একটা উদ্বেগের বিষয় ছিল। তাহলে ভারত এবং বাংলাদেশ যদি আমরা দেখি এই মুহূর্তে সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক মানে বাড়লে যদি দেখা যায় পাকিস্তানের প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে। এই তারেক রহমান যে ভারত বাংলাদেশ সম্পর্ক আগের মতো করে নেয় না, তা পাকিস্তানে মানে আইএসআই নেটওয়ার্ক বাংলাদেশ থেকে কিন্তু সরে যাবে। চীনের কৌশলগত দাপট, যে পরিমাণ চীন দাপট দেখা যায় বাংলাদেশের মধ্যে, সেটাও কমবে। এবং শিলিগুড়ি করিডোর নিয়ে যে বাংলাদেশে ছোট ছোট জঙ্গি সংগঠন, যে জামাত ইসলামীগুলো নানান ধরনের কথা বলছিল, সেগুলোও কমবে এবং উত্তর পূর্ব ভারতে নিরাপত্তা আরও বেড়ে যাবে। আমরা যদি দেখি চট্টগ্রাম থেকে মাংলা বন্দর জিও পলিটিক্যালের ক্ষেত্রে কিন্তু মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই চট্টগ্রাম থেকে মাংলা বন্দর দক্ষিণ এশিয়া বাণিজ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। কেন বলছি গুরুত্বপূর্ণ? কারণ দুই দেশে একসঙ্গে কাজ করলে না, ভারতে ভারত কি করতে পারে যে বিকল্প ট্রেড রুট খুলে দিতে পারে। এটা বাংলাদেশের জন্যই ভালো হবে। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে করিডোরে সুযোগ সুবিধা পাবে। বাংলাদেশ বিপুলভাবে অর্থনৈতিকভাবে লাভজনক জায়গায় যেতে পারবে। কারণটা কি, যদি একটা রুট, শর্টকাট রুট বেরিয়ে আসে, ঠিক আছে, তাতে ট্রান্সপোর্টের সুবিধা হবে, অল্প সময় জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এতে বাংলাদেশের মানুষেরই ডেভেলপ, বাংলাদেশের মানুষেরই প্রফিট। তাই তারেক রহমান পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, অর্থনীতি শক্ত না হলে কূটনীতি ভেঙে পড়বে, আর এই বাস্তবতা দুই দেশই বোঝে। আর তারেক রহমান এই জায়গায় চাইছে যে অর্থনীতি স্ট্রং করতে গেলে ভারতের সাথে সম্পর্ক আমাদের মজবুত করে চলতে হবে। আমরা যদি দেখি, কিছুদিন আগেও দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মারাত্মক লেভেলে অত্যাচার চলছিল, সেখানে মানে সংখ্যালঘুদের ওপর মানে আক্রমণ এবং ইসকন নিয়েও নানান বিতর্ক দেখেছিলাম, ধর্মীয় উত্তেজনাও কিন্তু দেখা গেছিল। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হলে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতিও উন্নত হতে পারে, এমন প্রত্যাশাও করা হচ্ছে। সাথে সাথে গুরুত্বপূর্ণ জায়গা, ভারত বলছে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করবে। নতুন সরকার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে এই তারেক রহমান। আর এই ছাত্র নেতারা বয়কটের কথা বললেও আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রভাব খুবই সীমিত মাত্র। কারণ এই যে ছাত্র নেতা এবং বাংলাদেশের আদার্স পার্টি যে মানে একসাথে জোট, তাদের সিট হচ্ছে ৭৭টা, আর এই তারেক রহমান যেখানে ২১২টা সিট নিয়ে এসেছে, অতএব তার সংখ্যা দিক থেকে দেখতে গেলে তার প্রভাবটা সব থেকে বেশি। এই আর্টিকেলটা আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা,
আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সাথে সাথে আমি আবার একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখিয়ে দিই, এআই। বর্তমান দিনে এআই শেখা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এআই আছে যার উজ্জ্বল ভবিষ্যৎ তার। এআই আছে যার উজ্জ্বল ভবিষ্যৎ তার। কেন বললাম এই কথাটা, তার পেছনে গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে আছে। দেখুন, আপনি 8 ঘন্টা কাজ করছেন, 8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা কাজ করছেন। আপনার 8 থেকে 10 ঘন্টা কাজটা যদি 1 ঘন্টায় হয়ে যায়, সেটা করে দিচ্ছে এআই। সেটা করে দিচ্ছে এআই। এআই শেখার জন্য যে আপনাকে বিশাল বেশি কোয়ালিফিকেশন লাগবে দরকার নেই, মাধ্যমিক পাস হলেই আপনি পারবেন। মাধ্যমিক পাস, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে হলে এই ভিডিও কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচটা নিয়ে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আর্টিকেলটা আপনি কিভাবে দেখছেন, আপনি আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকে কমেন্ট রিপ্লাই করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেক আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।